শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ছিল সবচেয়ে বেশি ক্ষমতায়, সুতরাং সবার মাথায় রাখতে হবে যেই সরকারের সময় হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি কমেছে সেটার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। সুতরাং সবার সজাগ থাকতে হবে। এই ধরনের লোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দলের হোক, এইরকম অ্যাগ্রেসিভ, হিংসা পরায়ণ, মানে কি বলবো আর, মানে বাজে ভাষার ব্যবহার করলাম না, এরকম যাতে কেউ না আসে বাংলাদেশের ক্ষমতায়। এবং বাংলাদেশ সৃষ্টির পরে আমি যতটুকু দেখলাম, আমি আজকে শেখ হাসিনাকে বলতে পারি লেডি ভার্সন অফ হিটলার, এছাড়া তার জন্য আমার কোনো উপমা নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাহবুব জুবায়ের, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সহ আরো অনেকেই। আমাদের এই জুলাই বিপ্লব যেটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশে আমরা কথা বলছি, আমরা আমাদের অভিমত ব্যক্ত করছি, মত বিনিময় করছি, আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করছি, এবং সেটি ধারাবাহিকভাবে গত 4 মাসের বেশি সময় থেকে হয়ে আসছে। হওয়া উচিত এটি। উচিত এই কারণেই যে গত 15 বছর বা 15.5 বছর, ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবের যদি আরো 2 বছর ধরি তাহলে 17.5 বছর আসলে বাংলাদেশ তার দিক হারিয়েছিল, ট্র্যাক থেকে বিচ্যুত হয়েছিল বাংলাদেশ। কথা বলার স্বাধীনতা, মত বিনিময়ের স্বাধীনতা, রাজনীতির স্বাধীনতা সবকিছুই হরণ করা হয়েছিল। শুধু একটি দল, একটি মত, একটি বিশেষ মানসিকতার মানুষকেই সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। বাকিরা আমরা সবাই দ্বিতীয় তৃতীয় শ্রেণী নাগরিক অথবা অন্য কিছু হয়ে গেছি। কোনো না কোনো ট্যাগ দেওয়া হয়েছে। যারাই বিরুদ্ধে কথা বলেছেন, ভিন্ন মত পোষণ করেছেন, কোনো পরামর্শ দিয়েছেন, শাসক গোষ্ঠীর তাদের চিন্তার সাথে বা তাদের মতের সাথে না মিললেই একটা ট্যাগ দেওয়া হয়েছে। এই ট্যাগ দিয়ে তাদেরকে সাইড করে ফেলা হয়েছে, আর দুনিয়া আখেরাত সব বরবাদ করার চেষ্টা করা হয়েছে। এই 15.5 বছর আমরা বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত একে একে সকলেই বক্তব্য রাখেন। সবশেষে বক্তব্য রাখেন রুমিন ফারহানা। সংখ্যালঘু ইস্যুতে সোজা সাপটা জবাবে রুমিন ফারহানা বলেন, সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা রয়েছে, সেজন্য সমস্যা সমাধানে সংখ্যালঘু কমিশন এবং সংসদে আলাদা আসনের ব্যবস্থা থাকা উচিত। 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সত্য উচ্চারণে কোনোদিন দ্বিধা করেন নাই। আমরা বাংলাদেশে দেখেছি, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে তখনই তারা হিন্দু নিপীড়ন, বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ যারা আছেন, সংখ্যায় যারা কম আছেন, তাদের উপরে নিপীড়ন অব্যাহতভাবে করেছে। পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে, এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল, তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা, কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি। কিন্তু আমার কষ্ট লাগে যে যখন তারা ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময় নীরবে নিভৃতে এই অত্যাচারগুলো সহ্য করে। আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি হিন্দু মহাজোটকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ওনারা কিন্তু 15 বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই। ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছপা হন নাই। এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ওনারা সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন, নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন, এবং
শক্ত ভাষায় বলেছেন, এই মাটি তোমার যতটা আমারও ততটা, সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্যাতন, কোন রকম নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, ঘর দখল, আগুন দেয়া, মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম, আমার দাদাও তেমন অনিরাপদ ছিল। সুতরাং ধর্মটা আওয়ামী লীগ ব্যবহার করেছে এমন ভাবে, কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে, বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে। সুতরাং থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। না হলে বলেন গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা, সেইখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে, 1 টাকাও দেয় নাই, একদম কোনো টাকা পয়সা না, কিচ্ছু না, তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছে। আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো, যদি 1 নম্বরের ইশারা না থাকতো, সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো না? হতো না। আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো, আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে। এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোড় করে বলবো, আপনারা কোন নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না। আপনার ভোট ভীষণ মূল্যবান, আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে। আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবোই, তার জমি দখল করলেও আমি পাবো, তার বাড়ি দখল করলেও আমি পাবো, তার গহনা কেড়ে নিলেও আমি পাবো। এই যে তার আত্মবিশ্বাস, যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই, এই দিবে কই জায়গাটা আপনারা খুঁজে বের করেন। আপনাদের যেই দলকে ভালো লাগবে, দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান। যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন, কোনো একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না। এই যে গত 15 বছর আমরা দেখলাম, হঠাৎ করে কি ফেসবুকে একটা পোস্ট আসে, ধর্ম অবমাননা, সেই বাড়ির উপরে হামলা, পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেয়া হয়, একটা পুরুষও ঘরে থাকতে পারে না। কারণ নাসিরনগর আমি নিজে ভিজিট করেছি, আমি যশোরে আমি গেছি, অভয়নগরে আমি গেছি, সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমার মনে পড়ে অভয়নগরে যখন পুজোর সময় হামলা হলে পরে আমি গেলাম, আমার দল আমাকে পাঠালো। আমি যখন কথা বলছি, বাড়ির মা আমাকে বলছেন, মাগো আমি ক্যামেরায় কথা বলতে পারবো না, আমার ভয় লাগে। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে ভয় পায় মিডিয়ার সামনে। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম? বাংলাদেশে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর নতুন বাংলাদেশ, আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সুতরাং সেটাকে মাথায় রেখে বাংলাদেশের মাটির প্রতিটা কণা, প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার, আপনাদেরও ঠিক ততটুকু অধিকার। সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের
আর কেউ হতে পারে না। যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে, মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা। কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তাদের হাতে বন্দী, তাদের হাতে জিম্মি, তাদের নিরাপত্তার দায়, নিরাপত্তার রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশে। ঘটনাটি ঠিক নয়। এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন। এই বাংলাদেশ আপনাদের রক্তে, শ্রমে, ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক, তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের। সুতরাং এই যে রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যায় বেশি, আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি। আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয়। আমি বেশ কিছু দাবি দেখেছি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে। দুর্গাপূজায় বোধহয় আপনারা 5 দিন ছুটি চাইছিলেন। আমি মনে করি এটা যৌক্তিক। এটা যৌক্তিক এই কারণেই যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই। এত আনন্দের 4-5টা দিন, সত্যিকার অর্থে আনন্দের। এই 4টা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত। যেই থাকুক সরকারে, আমি দাবি জানাবো দুর্গাপূজার 4 দিন ছুটি দেওয়া উচিত। আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন। নিশ্চয়ই বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে, রিফর্মের জন্য কি কি দরকার, বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে, বাংলাদেশে যদি আমি তো দেখলাম 10টা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে, ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে, নিজস্ব যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী, তারাই সাফার করে। সেই সমস্যাগুলোর সমাধান, সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়, কিভাবে তার সমাধান করা যায়, সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে, হওয়া উচিত। 3, যেটা সংসদে আপনারা আলাদা কিছু আসন দাবি করছেন। আমার দাদা যে কথাটি বলছিলেন, 53 বছর বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে। কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে, কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না। সেখানে যদি নারীদের জন্য 50টা রিজার্ভ সিট থাকতে পারে, তাদেরকে মেইন স্ট্রিমে আনতে, সংখ্যালঘুর স্বর, গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়, সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত।